হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের 2025 সালে রিলিজ হওয়া হল্যান্ড মুভিটি সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেন করে শোনাবো। গল্পের শুরুতেই আমরা হল্যান্ড পরিবারের একটি মেয়ে ন্যান্সিকে দেখতে পাই, যে খুবই সাবলীলভাবে তার জীবনযাপন করত। কিন্তু একদিন ন্যান্সি তার স্বামীর প্যান্টের পকেট থেকে একটি মেয়ের লেখা চিরকুট দেখতে পায় এবং সেখান থেকেই তার মনে সন্দেহ বাঁধা শুরু করে এবং সে এই সব বিষয় পরিষ্কার হওয়ার জন্য তার একজন ছেলে বন্ধুর সাহায্য নেয় এবং তাকে বলে, তুমি আমার এই ব্যাপারগুলোর সমস্যা সমাধান করতে সাহায্য করবে। কিন্তু তার সেই ছেলে বন্ধুটি তাকে জানিয়ে দেয় যে সে তাদের পারিবারিক ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে চায় না। এরপরে ন্যান্সি বাড়িতে চলে আসে, কিন্তু সে কোনো কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারছিল না। সে খুব রাগী অবস্থায় ছিল, যার জন্য সে খাবার রান্না করার সময়ও রেগে যাচ্ছিল। এবার খাবারের টেবিলেও তার স্বামী তার খারাপ আচরণগুলো লক্ষ্য করতে থাকে এবং তাকে ভালোভাবে বোঝাতে থাকে যে, দেখো ন্যান্সি, আমার থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও বা আমাকে জিজ্ঞেস করতে পারো। এরপরে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে ন্যান্সি একটি গ্যালারিতে চলে যায়, যেখানে তার স্বামীর জিনিসপত্র রাখা ছিল এবং সে সেখানে একটি ক্যামেরা লুকায়িত অবস্থায় দেখতে পায় এবং সে অবাক হয়ে যায় যে তার হাজব্যান্ডের ক্যামেরাটি এভাবে লুকানো রয়েছে কেন। ন্যান্সি ক্যামেরাটি ঘেটে ঘেটে দেখছিল, কিন্তু তখনই সে বাড়ির বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়। এরপরে ন্যান্সি তার বাড়ি থেকে একটি হাতুড়ি উঠিয়ে বাড়ির বাইরে চলে যায় দেখার জন্য যে কিসের শব্দ হচ্ছিল। বাইরে এসে ন্যানি দেখতে পায় বন্য একটি প্রাণী ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে এবং ন্যান্সিকে দেখা মাত্রই সেই প্রাণীটি সেখান থেকে চলে যায়। এরপরে ন্যান্সি তার বাড়ির দিকে তাকাতে দেখতে পায় তার স্বামীর রুম থেকে তার স্বামীর সাথে একটি মেয়ের ছায়াও রয়েছে। এরপরে আচমকাই ন্যান্সির ছেলেও সেই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সে জঙ্গলের ভেতর লুকিয়ে পড়ে। এরপরে ন্যান্সি তার ছেলেকে খোঁজার জন্য জঙ্গলের ভিতরে গেলে সে অদ্ভুতভাবে একটি রাস্তায় পৌঁছে যায় এবং অদ্ভুতভাবে সে একটি রাস্তার ভিতরে চলে আসে এবং এই রাস্তায় আসার পর সে চারিদিকে অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখতে পায়। কখনো বা তার আশেপাশে মৃতদেহ দেখতে পায়, আবার কখনো বা সে দেখতে পায় যে সে পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং এসব দেখতে দেখতে হঠাৎ করে ন্যান্সির ঘুম ভেঙে যায় এবং ন্যান্সি এখানে বুঝতে পারে যে সে খাবার রান্না করা থেকে শুরু করে এখনো পর্যন্ত যা যা দেখছিল সব কিছুই তার স্বপ্নের ঘোর ছিল, কেননা সে সারাদিন তার স্বামীকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা করছিল। এর পরের দিন ন্যান্সি আবারও তার সেই ছেলে বন্ধুটির সাথে দেখা করতে যায় একটি রেস্টুরেন্টে। এরপর সে তার বন্ধুকে জানায় যে অবশ্যই আমার স্বামীর সাথে কোনো মেয়ের কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে এবং আমি তাকে হাতে নাতে ধরতে চাই এবং আমার বন্ধু হিসাবে তুমি আমাকে সাহায্য করো। কিন্তু তার বন্ধুটি তাদের এই পারিবারিক সমস্যায় জড়াতে চাচ্ছিল না, কিন্তু ন্যান্সি তার বন্ধুকে ইমোশনাল করার জন্য তার হাতটি ধরে নেয় এবং তখনই সে তার সব কথায় রাজি হয়ে যায়, কেননা সেই ছেলেটিও ন্যান্সিকে মনে মনে অনেক পছন্দ করত। এরপর ন্যান্সিকে সে জানায় যে তোমার সাহায্যের জন্য আমার তোমাকে কি কি করা উচিত। ন্যান্সি তখন জানায় তোমাকে খুব সহজ কিছু কাজ করতে হবে। ন্যান্সি তখন তাকে জানিয়ে দেয়, তুমি শুধুমাত্র চেক আপের বাহানা করে আমার স্বামীর অফিসে যাবে এবং সেখানে গিয়ে তুমি ওয়াশরুমের জানালাটি খুলে দেবে যেন আমি রাতে তাকে দূর থেকে পর্যবেক্ষণ করতে পারি। এরপরে ন্যান্সির কথা মতো সেই ছেলেটি তার স্বামীর অফিসে পৌঁছে যায় চোখ দেখানোর জন্য এবং ন্যান্সির স্বামীও তাকে চিনে যায় এবং বলে, তুমি তো আমার স্ট্রিট অফিসেই কাজ করো, তাই না? এবং ছেলেটি এইসব কথা শুনে বেশ ঘাবড়ে যায়। কিন্তু ছেলেটি ন্যান্সির স্বামীকে জানিয়ে দেয় সে খুব ইন্ট্রোভার্ট টাইপের ছেলে এবং সে কারোর সাথে খুব একটা মেশামেশি করে না, যার জন্য সে ন্যান্সির ব্যাপারে কিছুই জানে না। এরপর ন্যান্সির কথা মতো সেই ছেলেটি সেই অফিসের ওয়াশরুমে চলে যায় এবং সেখানে জানালাটি খুলে দিয়ে চলে আসে। ছেলেটির সম্পূর্ণ চেক আপ শেষ হচ্ছিল না, তার জন্য সে রাস্তাতে চলতে চলতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিল, কিন্তু সে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে ন্যান্সির গাড়িতে চলে যায় এবং সে ন্যান্সিকে স্পষ্ট জানিয়ে দেয়, আমি আর তোমার কোনো রকমের কোনো সাহায্য করতে পারবো না। এবং গাড়ির ভিতরে তারা দুজনে কথাবার্তা বলতে বলতে একজন আরেকজনের প্রেমে পড়ে যায় এবং তারা নিজেদের খুব কাছে চলে আসতে শুরু করে এবং তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় আজকে রাতেই তারা তাদের মিশনটি কমপ্লিট করবে। এরপর রাতে ন্যান্সি তার স্বামীকে মিথ্যা কথা বলে যে আমি আমার বন্ধুর সাথে তাদের বাড়িতে পার্টি করতে যাচ্ছি। আসলে ন্যান্সি তার বন্ধুকে নিয়ে তার স্বামীর উপরে নজরদারি করার জন্য তারই ক্লিনিকের সেই জানালাটির কাছে যাবে এবং একটু পরে ন্যান্সি তার বন্ধুকে সাথে নিয়ে তার স্বামীর অফিসের বাইরের সেই ক্লিনিকের জানালাটি দিয়ে ভিতরে প্রবেশ করে। কিন্তু অপরদিকে তার স্বামীর কাছে সেই মহিলাটির কল আছে যার বাড়িতে যাওয়ার কথা বলে ন্যান্সি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। সেই মহিলাটির ছেলের শরীরে খুবই ভয়ঙ্কর ইনফেকশন হয়েছিল, যার জন্য তার ছেলের চোখ পরীক্ষার জন্য ন্যান্সির স্বামীর অফিসেই আসতে হতো। এদিকে ন্যান্সি আশেপাশে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পায়। সে কিছু বারের ছবি দেখতে পায় যেটা তার স্বামী তার থেকে লুকিয়ে রেখেছিল। এছাড়াও সে অনেকগুলো ক্রেডিট কার্ড দেখতে পায়। এর ভিতরে ন্যান্সির বন্ধু তাকে কল করে জানিয়ে দেয় যে তার স্বামী ক্লিনিকের বাইরে চলে এসেছে।
ন্যান্সি ভেতরে ভয় পেয়ে যায় এবং সে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসার সময় তার কানের দুলটি সেখানেই ভুল করে পড়ে যায়। এরপর সেই ক্লিনিকের ভিতর ন্যান্সির স্বামী সেই ছেলেটির চোখ পরীক্ষা করছিল এবং সেই মহিলাটাকে জানায় যে আপনি এবং ন্যান্সি কেমন উপভোগ করছেন। কিন্তু সেই মহিলাটি তাকে জানিয়ে দেয় যে ন্যান্সি তো তাদের বাড়িতে যায়নি। ন্যান্সির স্বামীর নাম ছিল ফ্রেড এবং ফ্রেড বুঝে যায় যে ন্যান্সি তার সাথে মিথ্যা কথা বলছিল। এদিকে ন্যান্সি অপর পাশে তার বন্ধুর সাথে খুবই ভালো সময় উপভোগ করছিল। এদিকে ফ্রেড তার অফিসের সেই কক্ষটিতে চলে যায় এবং সেখানে সে ন্যান্সির কানের দুলটি দেখতে পায়, যার মাধ্যমে সে বুঝে যায় যে ন্যান্সি এখানে চলে এসেছিল। এরপর ন্যান্সি এবং তার সেই বন্ধুকে দেখানো হয় এবং তার বন্ধু ন্যান্সির উপরে চিল্লিয়ে বলছিল যে আমি এই ধরনের লুকোচুরির জীবন পছন্দ করি না। তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমার স্বামীকে তোমার ডিভোর্স দিয়ে আমার কাছে পুরোদমে চলে আসতে হবে। ন্যান্সি এটা শুনে খুবই অবাক হয়ে যায় এবং সে তার বন্ধুকে বলে যে এটা আমি কখনোই করতে পারবো না, কেননা আমি আমার স্বামী ফ্রেডকে অনেক ভালোবাসি। কিন্তু ঘটনা যদি এমন হয় যে ফ্রেড আমার সাথে প্রতারণা করছে তাহলে আমি অবশ্যই ফ্রেডকে তালাক দিয়ে আমি তোমার কাছে চলে আসবো। এছাড়াও সে আরও বলে যে তার স্বামীর ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই ভালো এবং তাদের যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সম্ভবত তার বাবার কাছে থাকা হয়ে যাবে এবং সে ছেলেহারা হয়ে পড়তে পারে এবং সে তার ছেলেকে খুবই ভালোবাসে, যার জন্য সে তার ছেলেকে ছেড়ে কখনোই থাকতে পারবে না। এরপরে ন্যান্সি তার বাড়িতে চলে এসে ঘুমিয়ে পড়ে এবং রাত্রে সে আবারও সেই অদ্ভুত রাস্তাটিতে চলে যায় এবং সেখানে সে তার ছেলেকে আবারও দেখতে পায় এবং সে তার থেকে অনেক দূরে সরে যাচ্ছিল। এরপরে সকালে ফ্রেড তাকে ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করে যে তোমাদের রাত্রের পার্টি কেমন চললো, কিন্তু ন্যান্সি এখানেও তাকে মিথ্যা কথা বলে যে তারা খুব ভালো সময় অতিবাহিত করেছে। ফ্রেড তার মিথ্যা কথা জানতে পেরেও তাকে কিছু বলল না। এরপর ন্যান্সি তার স্বামীর অফিস থেকে যে ডেবিট কার্ডগুলোর নাম্বার পেয়েছিল সেগুলোর তদারকি করতে শুরু করে এবং সে জানতে পারে যে এই ডেবিট কার্ডটি থেকে খুবই দামি একটি উপহার কেনা হয়েছে কিছুদিনের ভেতরেই। এরপর ন্যান্সি তার বাড়িতে এসে দেখতে পায় তার স্বামী তার জন্য অনেক দামি একটি উপহার কিনে এনে রেখেছে। এছাড়াও তার স্বামী তার হারিয়ে যাওয়া সেই কানের দুলটি তাকে দিয়ে দেয়। এসব দেখে ন্যান্সি খুবই অবাক হয় এবং অনেকটা মানসিক শান্তিও পায় যে এত কিছু জানার পরেও তার স্বামী তাকে কোনো কিছু বলেনি। এর কিছুদিন পরে ন্যান্সিদের অফিসে একটি পার্টি হচ্ছিল এবং সেখানে ন্যান্সি তার বন্ধুর সঙ্গ পেয়ে নিজেকে খুবই উপভোগ করছিল। এমনকি সে বাড়িতে আসার পরেও ফিল করতে পারে যে সে আসলে তার বন্ধুকে ভালোবেসে ফেলেছে। সে আসলে তার বন্ধুর থেকে প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করছিল এবং নিজেকে ঠিক রাখতে না পেরে ন্যান্সি তার বন্ধুকে কল করে জানিয়ে দেয় যে সে তার সাথে থাকার জন্য প্রস্তুত। তার সেই বন্ধুটির নাম ছিল ডেভ। এর জন্য ডেভকে শুধুমাত্র তার একটি ছোট্ট কাজ করে দিতে হবে। ফ্রেডকে শুধু এতটুকুই করতে হবে যে সে তার সাথে মিলে যেন তার স্বামীর বিরুদ্ধে কিছু তথ্য সংগ্রহ করে, যার জন্য সে তাকে তালাক দিতে পারে। এই সব কথা শুনে ডেভও তার সাহায্যের জন্য প্রস্তুত হয়ে যায়। এরপরেই তারা তাদের মিশন শুরু করে দেয় এবং তার স্বামীর উপরে নজরদারি করতে শুরু করে এবং তারা জানতে পারে যে ফ্রেড আজকেই একটি হোটেল রুম বুকিং করেছে এবং তারা পরিকল্পনা করে যে এবার তাকে তারা হাতে নাতে ধরবে। তাদের প্ল্যান অনুসারে তার স্বামীকে তার বন্ধু থামাবে এবং সেই সুযোগে সে সেই হোটেল রুমটিতে যেয়ে সব কিছু চেক আপ করে আসবে এবং সেই মোতাবেকই ন্যান্সি সেই হোটেল রুমে যেয়ে অনেক অদ্ভুত জিনিস পায়, যেমন হ্যান্ডকাপ এবং অনেকগুলো ব্যাগ। এদিকে তার বন্ধুও বেশিক্ষণ তার স্বামীকে ধরে রাখতে পারছিল না। তার স্বামী যখন হোটেলের সিঁড়ি বেয়ে উপরে যাবে তখনই তার বন্ধু তাকে কল করে জানিয়ে দেয় যে তুমি সেই রুমটি থেকে তাড়াতাড়ি সরে যাও, তোমার স্বামী সেদিকেই যাচ্ছে। এবং সে সবগুলোর ছবি নিয়ে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে এবং ন্যান্সি এবং ডেভ একসাথে হয়ে তারা সিদ্ধান্ত নেয় যে এই জিনিসগুলো শুধুমাত্রই তার স্বামীর পরকীয়াকেই নির্দেশ করে এবং আমরা দুজনে এক হওয়া থেকে শুধুমাত্র আর এক ধাপই দূরে আছি। আর শুধুমাত্র আমাদের একটি জিনিস একত্রিত করতে হবে, সেটা হলো তার স্বামীর গার্লফ্রেন্ডের সাথে তার স্বামীর একত্রে একটি ছবি তুলতে হবে, তাহলেই তাদের সমস্ত পরিকল্পনা সমাপ্ত হয়ে যাবে। এরপরে আমি তাকে লিগ্যালি তালাক দিয়ে তোমার কাছে চলে আসতে পারবো। এরপরে ন্যান্সি বাড়িতে এসে তার স্বামীর কিছু কাগজপত্র ঘেটে জানতে পারে তার স্বামীর ওইখানে অনেকগুলো বাড়ির ঠিকানা লেখা আছে এবং সেই বাড়িগুলোতে কোনো না কোনো একদিন অনেক মানুষ শেষ হয়ে গিয়েছিল এবং এর মাধ্যমে সে বুঝতে পারে তার স্বামী একজন সিরিয়াল কিলার। এদিকে ন্যান্সি যখন এই কাজগুলো করছিল, অপরদিকে তার সেই বন্ধুটি তার স্বামী ফ্রেডের উপরে নজর রাখছিল। এরপরে ডেভ ফ্রেডকে ফলো করতে করতে একটি জঙ্গলের ভেতরে চলে যায় এবং সে দেখতে পায় ফ্রেড একটি মেয়ের সাথে দেখা করছে এবং তারা একটি রুমের ভেতরে চলে যায় এবং সে ক্যামেরা বের করে সব তথ্যগুলোকে একত্রিত করার জন্য সেও ধীরে ধীরে তাদেরকে ফলো করে সেই ঘরটির দিকে যেতে থাকে। কিন্তু সেখানে যে সে একটি অদ্ভুত তথ্য পায়, ফ্রেড আসলে সেই মেয়েটিকে ভালোবাসছিল না, বরং সেই মেয়েটির সাথে খুব খারাপ কাজ করার জন্য এখানে এসেছিল এবং সে সেই মেয়েটিকে খুব বাজেভাবে এখানে শেষ করে ফেলেছিল।
এভাবে ডেভও বুঝে যায় যে ফ্রেড আসলে একজন হত্যাকারী। এইসব দেখে ডেভ খুবই শকড হয়ে যায় এবং সে নড়াচড়াও করতে পারছিল না। এদিকে হঠাৎ করেই ফ্রেড ডেভকে দেখে ফেলে এবং তাদের দুজনের ভিতরে লড়াই হতে শুরু করে। ডেভ নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে এবং পেছনে পেছনে ফ্রেডও তাকে ধরতে শুরু করে। এরপর ফ্রেড ডেভকে জানায় যে আমি জানি তুমি আমার স্ত্রীর অফিসে কাজ করো এবং তোমরা দুজন মিলে আমাকে খুব ভালোভাবে ফলো করছো। এই সব তথ্যই আমার কাছে অনেক আগে থেকেই ছিল। এই কথাগুলো শুনে ডেভ আরও বেশি ভয় পেয়ে যায়। সে জানতো যে ফ্রেড তাকে কিছুতেই এখান থেকে জীবিত যেতে দেবে না। এরপরে ফ্রেড নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে একটি লেকের পাড়ে চলে আসে এবং সে একটি নৌকা খুলে সেখান থেকে পালাতে চাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ফ্রেড চলে আসে এবং তাদের ভিতরে লড়াইয়ের এক পর্যায়ে সে সেই ছুরিটির সাহায্যে ফ্রেডকে শেষ করে ফেলে এবং ডেভ ভাবতে থাকে এখানেই হয়তোবা তাদের গল্পটা শেষ। কিন্তু ব্যাপারটি মোটেও এমন ছিল না। সকাল হওয়ার সাথে সাথেই সে অফিসে চলে যায় এবং সে প্রমাণ লোপাটের জন্য সব রক্তে ভেজা কাপড়গুলিকে পুড়িয়ে ফেলে। এরপরে সে তার ফোন চেক করে জানতে পারে যে রাত্রে ন্যান্সি তাকে অনেকবার কল করেছিল। ন্যান্সি আসলে ডেভকে তার স্বামীর ব্যাপারে সবকিছু বলার জন্যই কল করেছিল। এরপরে তারা দুজনে মিলে দেখা করে এবং ন্যান্সি ডেভকে জানায় তার স্বামীর আসল সত্যতা সম্পর্কে। কিন্তু ডেভও এখানে এসে কিছু গল্প শোনায়, যেমন সে বলে সে তার স্বামীকে একটি মেয়ের সাথে হাতে নাতে ধরেছিল এবং সে সেগুলোর ছবিও তুলেছিল। এবং তারপর সে বলল যে তুমি যদি তোমার মঙ্গল চাও তাহলে আমার এবং ন্যান্সির পথ থেকে সরে দাঁড়াও। সে তার সম্মানকেও ভালোবাসত। তারপরে সে বলল যে ঠিক আছে, আর এখন সে আমাদের পথ থেকে চলে গিয়েছে। ন্যান্সি খুবই অবাক হলো ফ্রেড তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল বলে, এবং সে এত সহজেই কিভাবে তাকে ছড়ে চলে গেল। এরপরে ন্যান্সি এবং ডেভ মিলে একসাথে থাকা শুরু করে দেয়। কিন্তু প্রতিদিনই ন্যান্সির একটা ভয় কাজ করতো যে কোনো না কোনো একদিন হয়তোবা ফ্রেড চলে আসবে এবং তাকেও হয়তোবা শেষ করে ফেলবে, ঠিক সেই মানুষদের মতো করে যাদের ডেভ এতদিন শেষ করে এসেছে। এদিকে দিন দিন ডেভেরও মানসিক অবস্থা প্রচণ্ড খারাপ হতে শুরু করেছিল, কেননা সে প্রতিদিনই স্বপ্নে সেই ভয়ঙ্কর সিনগুলো দেখছিল যেটা সে ফ্রেডের সাথে করেছিল। কিছুদিন পরেই হল্যান্ডের একটি উৎসব অনুষ্ঠিত হচ্ছিল এবং সেখানে ন্যান্সি তার ছেলেকেও সাজিয়ে নিয়ে এসেছিল। এখানে তার একজন বন্ধু তার স্বামীর সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে এবং ন্যান্সি তাকে জানিয়ে দেয় যে তার স্বামী আসলে ছুটি কাটাতে বাইরে গিয়েছে। কিন্তু তার বন্ধুটি একটি চমকপ্রদ তথ্য দেয়। সে ন্যান্সিকে জানায় যে কিছুক্ষণ পূর্বেই তার স্বামীকে সে এখানে দেখেছে। এটা শুনে ন্যান্সি খুবই ভয় পেয়ে যায়। সে ভয়ে পাগল হয়ে পাগলের মতো এদিক ওদিক তাকাতে থাকে। এরপরে সে আশেপাশে তার ছেলেকে খুঁজতে শুরু করলো এবং যে যখন কোথাও তার ছেলেকে খুঁজে পেল না তখন সে উঠে দাঁড়িয়ে খোঁজার জন্য সেখান থেকে চলে যায় এবং তখনই তার দেখা ডেভের সাথে হয়ে যায়, যে আসলে একটি বন্দুক নিয়ে এসেছিল। এবং ন্যান্সি বুঝতে পারে ফ্রেড আসলে তার ছেলেকে শেষ করার জন্য এই বন্দুকটি নিয়ে এসেছে, যেন তাদের ভিতরে আর কোনো তৃতীয় বাধা না থাকে। আর ন্যান্সি পুরোপুরি ডেভের হয়ে যায়, যার জন্য ন্যান্সি প্রচণ্ড রেগে ডেভের কাছ থেকে তার ছেলেকে নিয়ে তার বাড়িতে চলে আসে এবং ডেভ এখানেও চলে আসে এবং ডেভ তাকে সত্যতা বলার সিদ্ধান্ত নিয়েছিল। এবং ডেভ ধীরে ধীরে ন্যান্সিকে সকল সত্য ঘটনা বলে দেয় যে সে সেদিন যখন তার স্বামী পিছু করছিল তখন সে একটি কটেজে তাদের সাথে কি কি হয়েছিল সব কিছু একদম সম্পূর্ণরূপে খুলে বলে দেয়। পর ন্যান্সি ফ্রেডকে কিছু অদ্ভুত সত্যতা জানায় যে সে ফ্রেডকে দেখেছে এবং সম্ভবত সে এখনো মারা যায়নি এবং ফ্রেড ফিরে এসেছে। এবং ন্যান্সির ছেলেও তার বাবার সম্পর্কে সকল সত্যতা জেনে গিয়েছিল যে সে আসলে একজন সিরিয়াল কিলারের ছেলে। কিন্তু ডেভ এসবের কোনো কথাই বিশ্বাস করছিল না, কেননা ডেভ নিজের হাতে তার স্বামীকে শেষ করে এসেছিল। এই সকল মানসিক অশান্তি থেকে ফ্রেড ধীরে ধীরে পাগল হয়ে যেতে শুরু করে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করবে। এরপরে ফ্রেড যখন ফোন করে পুলিশ ডাকতে যাবে তখনই ন্যান্সি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং সে মাথায় গুরুতর আঘাত পায়। এরপর ন্যান্সি বাইরে এসে অবাক হয়ে যায়, কেননা সেখানে তার স্বামী সম্পূর্ণ জীবিত অবস্থায় এবং সুস্থ অবস্থায় দাঁড়িয়েছিল এবং তার স্বামী তাকে ভালোবেসে বলতে থাকে যে তুমি আমার ব্যাপারে যে তথ্যগুলো পেয়েছো সেগুলো তুমি ভুলে যাও, এতেই তোমার জন্য মঙ্গল হবে। এছাড়াও সেখানে সে তার ছেলেকেও দেখতে পায় এবং ফ্রেড ন্যান্সিকে বলতে থাকে আমি আমার এই জীবন থেকে নিজেকে বের করিয়ে আনবো। এবং ন্যান্সিও তার কথা মেনে নেয় এবং তার ছেলেকে নিয়ে ফ্রেডের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর তারা একটি গাড়িতে করে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু ন্যান্সি কিছু দূর যাওয়ার পরে সে একটি বন্দুক হাতে নিয়ে ফ্রেডের দিকে তাক করে এবং তার ছেলেকে বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও। এবং তার ছেলে যখন গাড়ি থেকে বাইরে বেরিয়ে দৌড়াচ্ছিল তখনই সে বন্দুকটি দিয়ে তার স্বামীর উপরে আঘাত করে দেয়, কিন্তু সে অপরিপক্ক হাতে যেহেতু বন্দুকটি চালিয়েছিল সেহেতু সেই বন্দুকটি তার স্বামীর প্রাণ নিতে ব্যর্থ হয়েছে এবং শুধুমাত্র ফ্রেড গুরুতর জখম হয়েছে।
এই সব কিছুর জন্য ফ্রেড অনেক রেগে যায় এবং সে ন্যান্সির উপর হামলা করে তাকে শেষই করতে যাবে, কিন্তু তখনই তার ছেলে সেখানে চলে এসে এরপরে ন্যান্সি এবং ফ্রেডের ভিতর ধস্তাধস্তি হতে থাকে এবং এক পর্যায়ে ন্যান্সি ডেভকে শেষ করে ফেলতে সক্ষম হয়। এরপরে ন্যান্সি তার ছেলেকে জড়িয়ে ধরে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে থাকে এবং মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে ডেভ এবং ন্যান্সি বিয়ে করে নিয়েছিল এবং ন্যান্সির ছেলে এবং ডেভ মিলে 3 জনের একটি সুখী পরিবার গঠন করেছিল। এবং এর মধ্যে দিয়েই আমাদের আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন? যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।